দেখো তো স্ক্রিনে শো করছে। আচ্ছা, দেখো এর আগে আহ, প্রত্যয় নিয়ে আলোচনা করার সময় বা ব্যাকরণ নিয়ে আলোচনার সময় বলেছিলাম যে কিছু শর্টকাট ট্রিক্স থাকে আর কিছু ব্যাকরণের নিয়ম অনুসারে করতে হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখবে, সব ব্যাকরণ সবাই একই রকম ভাবে শেখায় না। কিছু নিয়ম অনুসারে শেখানো হয় আর কিছু মানে ট্রিক্স ধরে যে এটা হলে এটা হতে পারে এরকম একটা সে অনুমান ভিত্তিক আছে না। তো আমি চেষ্টা করছি যেভাবে ব্যাকরণের নিয়মগুলো আছে সেইভাবে যদি করো তাহলে বিষয়টা অনেকটা সহজ হবে। যাই হোক, ওটাতে কি হবে না, ভুলটা কম হবে। এর আগে যে ক্লাসগুলো হয়েছে তাতে প্রত্যয় সম্পর্কে ধারণাটা হয়েছে। কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে তোমাদেরকে, দেখি কার কি মনে আছে। আহ, প্রত্যয় বলতে কি বোঝায়, তার প্রয়োজনীয়তায় কি আছে, প্রত্যয় কথাটির অর্থ কি বলো তো? এটি প্রত্যয় শিখছো, প্রত্যয় মানে কি? এমনি প্রত্যয় শব্দের অর্থ কি, ব্যাকরণ বাদ দাও, আমরা বাংলা ভাষায় ব্যবহার করি না প্রত্যয়, আত্মপ্রত্যয় বলি না, আত্মপ্রত্যয়, না, আত্মপ্রত্যয়। প্রত্যয় মানে বিশ্বাস, আত্মপ্রত্যয় বলি না, বিশ্বাস। আর এখানে যদি আভিধানিক অর্থ ধরি তাহলে প্রতীতি, ঠিক আছে, এখানে হচ্ছে প্রতীতি। প্রত্যয় শব্দটাকেও আবার প্রত্যয় করা যাবে, মানে যেরকম বহুব্রীহি সমাস নিজেই শব্দটাই একটা বহুব্রীহি, না, বহু ব্রীহি যার, সেরকমই প্রত্যয় শব্দটাকেই আবার প্রত্যয় যদি করি ব্যুৎপত্তিগত অর্থ বার করি তাহলে প্রতি পূর্বক ই যুক্ত অল। যাই হোক, এখন শুনতে কেমন লাগছে পরে এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবে। তো প্রতি পূর্বক ই যুক্ত অল সমান হচ্ছে প্রত্যয়। তো প্রত্যয় হচ্ছে এক কথায় বললে নতুন শব্দ গঠনের কৌশল। প্রত্যয় মানে নতুন শব্দ গঠনের কৌশল। আচ্ছা, প্রত্যয়ের দুটো শ্রেণী পড়েছিলে, একটা কৃত প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, কৃত প্রত্যয় মানে কি? কৃত প্রত্যয় মানে, প্রত্যয় তো পরে বসছে, আগে তো প্রকৃতি না, প্রকৃতি আগে, প্রকৃতির সঙ্গে প্রকৃতিটা সেটা ধাতু হতে পারে বা নাম বা শব্দ প্রকৃতি হতে পারে, ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি বলেছিলাম। আর হচ্ছে নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি, এর সঙ্গে একটা প্রত্যয় যোগ হয়। এবার সেই প্রত্যয়টা আবার দুই রকম হতে পারে, কৃত প্রত্যয় বলেছিলাম আর তদ্ধিত প্রত্যয় বলেছিলাম। আচ্ছা, কৃত প্রত্যয় কাকে বলে তাহলে? এটি এগুলো ভুলে যাচ্ছো? হুম 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 হুম। ক্রি মানে হচ্ছে ক্রিয়া, মনে রাখবে কৃত, ঠিক আছে। তো সেই ক্রি অর্থাৎ ধাতুর সঙ্গে বা ক্রিয়ার সঙ্গে যেটা তোমার যুক্ত হচ্ছে তাহলে হচ্ছে কৃত প্রত্যয়। আহ, আর তদ্ধিত প্রত্যয় যেটা হচ্ছে নাম বা শব্দ প্রকৃতির সঙ্গে যেটা যুক্ত হচ্ছে। স্ত্রী প্রত্যয় বলে একটা বিষয় আছে, জানি না বামনদেব চক্রবর্তীর বইয়ে আছে কিনা, দেখবে যদি ডিটেলসে পড়ো পাবে স্ত্রী প্রত্যয়। স্ত্রী প্রত্যয় হচ্ছে ব্যাকরণে, বাংলা ব্যাকরণে বা ব্যাকরণে সাধারণত স্ত্রীবাচক শব্দ তৈরির ক্ষেত্রে যে সকল মানে প্রত্যয় ক্রিয়ামূলের শেষে যুক্ত হয়, ক্রিয়ামূলের শেষে যুক্ত হয়, এদেরকে স্ত্রী প্রত্যয় বলে।
ইংরেজিতে বলা হয় ফেমিনাইন এফিক্স। যেমন হচ্ছে স্ত্রী প্রত্যয় যেগুলো রয়েছে কিভাবে তৈরি করে, সেগুলোর সঙ্গে আ যুক্ত হতে পারে, ই যুক্ত হতে পারে, দীর্ঘ ই যুক্ত হতে পারে। সুমন থেকে সুমনা, নাতি থেকে নাতনি, কপত থেকে কপতি, দয়াময় থেকে দয়াময়ী, ধোপা থেকে ধোপানি। এভাবে স্ত্রী প্রত্যয় নির্ণয় করা হয়। তো স্ত্রী প্রত্যয় একটা আলাদা বিষয় আছে। এছাড়া যেমন আরো কয়েকটা প্রত্যয়ের মানে ধরন বা প্রকৃতি আমরা বলতে পারি, যেমন হচ্ছে সার্থিক প্রত্যয়। সার্থিক বানানটা হচ্ছে দন্তস্বয়ে বয়ে আকার, থয়ে রেফ হস্যি ক। সার্থিক প্রত্যয়। প্রণতা তো মনে হয় বামনদেব আচার্যের, বামনদেব চক্রবর্তীর বই পড়ো, ওখানে এইগুলো আছে, দেখেছো? আমার বইটা কয়েকদিন দেখা হয়নি এটা। সবার সময়ের অভাব, আমারও সময়ের অভাব। তোমাদের ভেবেছিলাম একটা কিছু টাস্ক দেবো মানে টেক্সটের, এত চাপ হয়ে গেছে এই সময়, পুরো চারদিক থেকে গোলমাল পেকে গেছে। তবে একটু করে সময় বার করতে হবে, ডেইলি 1-2 ঘন্টা করে বার করো, সকাল থেকে 1 ঘন্টা, রাতের দিকে 1 ঘন্টা, আর এগুলো পড়াশোনা করো এগুলো নিয়ে। ব্যাকরণে ধরো এই যেটা বললাম আমি, যে 30-30 করে যদি পরীক্ষা হয় 90 নম্বরের, তো ওখানে তোমাকে 25+ তুলতে হবে এক একটাতে। 90-এর মধ্যে তোমাকে 80-র ওপরেই রাখার চেষ্টা করতে হবে। আর যাদের একাডেমিক স্কোরটা মানে মোটামুটি আছে, সবগুলো ফার্স্ট ডিভিশন নেই, তাকে তো আরো ভালোভাবে করতে হবে, চেষ্টা করতে হবে যেন সবগুলোই ঠিক হয়। দু একটা ভুল হলে ওটা পরের ব্যাপার। কারণ পাস করলেই তো হবে না, এখানে কাট অফের ব্যাপার হবে এবছর। মানে এত ক্যান্ডিডেট, যেখানে ঝাড়াই বাছাইটা একটু বেশি হবে। তো যেটা বলছিলাম যে সার্থিক প্রত্যয় কাকে বলে, এইগুলো কি জানি, এগুলো প্রশ্ন দিতেও পারে, আমার মনে হলো এগুলো জানিয়ে রাখা ভালো। প্রত্যয়ের বিভিন্ন মানে প্রকৃতি বৈশিষ্ট্য যেগুলো থাকে, তো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে তখন বিষয়টা আরো, পরীক্ষার জিনিসটা সহজ লাগবে। সার্থিক প্রত্যয় বলতে কি বোঝায়, যে প্রত্যয় যোগ করলে মূল শব্দটির অর্থ এবং যেটা তোমার পরবর্তীতে প্রত্যয়ান্ত যে নবগঠিত শব্দটির অর্থ অপরিবর্তিত থাকে। বিষয়টা বুঝতে পারলে? কোনো একটা প্রত্যয় যদি আমি যোগ করি, আগে যা অর্থ ছিল পরেও তাই অর্থ থাকবে, এরকম কোনো একটা শব্দ বলতে পারবে? আগে যা অর্থ ছিল পরেও তাই অর্থ থাকবে, প্রত্যয় যোগ করার পরেও তাই অর্থ থাকবে। দেখো, দেব যুক্ত তা। আচ্ছা, এখানে প্রকৃতি কি আছে? দেব। আর প্রত্যয়ান্ত যে নবগঠিত যে নতুন শব্দটা, সেটা কি? দেবতা। দুটোর অর্থ আলাদা আছে কিছু? দেব বলতে যা বুঝি, তা বলতো আমরা তাই বুঝি। তাহলে মূল শব্দটির যে স্বার্থ, বা যেটা স্বযুক্ত অর্থ বলছি, স্বার্থ, অর্থাৎ নিজস্ব যে অর্থ, স্বযুক্ত অর্থ, স্বার্থ, সেটা কিন্তু অটুট থাকছে। তার জন্য এটাকে বলা হয় সার্থিক প্রত্যয়। বানানটা এরকম হবে, এরকম হবে, সার্থিক প্রত্যয়। সার্থিক মানে বুঝতে পারছো, স যুক্ত অর্থ, স্বার্থ, তো তার নিজের যে অর্থ সেটা কিন্তু অটুট থাকছে, তার জন্য এগুলোকে বলা হয় সার্থিক প্রত্যয়। প্রশ্ন দিতেই পারে যে নিম্নোক্ত উদাহরণটি কি জাতীয় প্রত্যয়ের উদাহরণ। ঠিক আছে, আর এটা হবে সার্থিক প্রত্যয়, যেখানে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগ হয়েও প্রকৃতির যা অর্থ, পরবর্তীতে প্রত্যয়ান্ত যে নবগঠিত শব্দটা বা নতুন শব্দটা তৈরি হচ্ছে, সেটার অর্থ কিন্তু একই থাকবে। এক্ষেত্রে আমরা শুধু তা যোগ করব না, এক্ষেত্রে আ যোগ করেও হয়, এক্ষেত্রে ক যোগ করেও হয়, আবার তা যোগ করেও হয়। এই তিনটে যোগ করে মূলত সার্থিক প্রত্যয় তৈরি করা হয়।
আমি এগুলো তোমাদের নোট দিয়ে দেবো প্রত্যয়টা। আজকে যতটা আলোচনা হচ্ছে কৃত প্রত্যয় নিয়ে আজকে আলোচনা করব। কৃত প্রত্যয় যতগুলো আছে সেগুলোর আমি তোমাদের নোট দিয়ে দেবো। এখানে করতে একটু অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করছি একটা ইয়ে নিতে হবে। আমার অন্যান্য যে ক্লাসগুলো আছে না ওখানেও প্রবলেম হচ্ছে, তবে ওটা পিজি গ্রাজুয়েশনের ক্লাসে কাজ হয়ে যায় ওয়ার্ডে। এখানে তো ওয়ার্ডে কাজ অসুবিধা আছে। কারণ এই যে সত্রী, সানচ, কং, কয়তো, এই যে প্রত্যয়গুলো আছে না, এই প্রত্যয়গুলো এগুলো টাইপ করা বা ধাতুগুলো টাইপ করা, ধাতুর রুটের চিহ্ন দেওয়া, এগুলো তো ওয়ার্ডে প্রচুর প্রবলেম। ওটার জন্য একটা ইয়ে করতে হয় তোমার, প্যাড থাকে, ওই প্যাডটা নিতে হবে। দেখছি আমি এই সপ্তাহে চেষ্টা করছি ওটা নেওয়ার, তাতে বোঝাতে সুবিধা হবে। আর তোমরা খাতাতেও লিখবে, খাতাতে লিখে প্র্যাকটিস করলে সব থেকে ভালো হয়। হ্যাঁ দেখো, আরো কিছু বিষয় আছে, যেমন আহ, ধাতবয় প্রত্যয় একটা বলে জিনিস আছে। যেরকম তোমরা মানে সার্থিক প্রত্যয়টা এখানে জানলে, সেরকম একটা ধাতবয়, ধয়াকার তয়ব, ব অন্তস্থ ব, ধাতবয় প্রত্যয় বলা হয়। ধাতবয় প্রত্যয় মানে হচ্ছে যে প্রত্যয় শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হলেও নতুন শব্দ গঠন না করে আরেকটি নতুন ধাতু গঠন করে, সেগুলোকে বলা হয় ধাতবয় প্রত্যয়। এরকম হবে। স্ক্রিনে দেখা যাচ্ছে তো? হুম। মানে এই সব যে ইয়েগুলো রয়েছে, মানে প্রত্যয়গুলো শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হলেও নতুন শব্দ গঠন না করে আরেকটি নতুন ধাতু গঠন করে। যেমন কর যোগ আ, ধরো আমি এরকম বলছি, কর যোগ আ, এটা তো করা হচ্ছে। এটা থেকে আমরা আরেকটা তৈরি করতে পারি, ধরো শিক্ষক ছাত্রদের অঙ্ক পড়ান। খেয়াল করে দেখো এখানে, শিক্ষক ছাত্রদের অঙ্ক পড়ান। এরকম আরো হবে, যেমন হচ্ছে হাত, হাত যুক্ত আ সমান হচ্ছে হাতা, বা সেই হাতিয়ে দেওয়া, বা বই আমাকে হাতালো, আমার বইগুলো কে হাতালো, এইভাবে শব্দগুলো ব্যবহার করে, তাহলে হাত যুক্ত তার সঙ্গে আরো একটা প্রত্যয় যোগ হচ্ছে। অর্থাৎ কি, যে প্রত্যয় বা শব্দ, মানে যে প্রত্যয় মানে শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হলেও নতুন শব্দ গঠন না করে আরেকটি নতুন ধাতু গঠন করে। এইগুলো জাস্ট বেসিক, এগুলো মনে রাখতে হবে। কিছু কিছু যদি প্রশ্ন এসে যায়, তারপর তো নির্ণয় নিয়ে তো প্রশ্ন আসেই। ব্যাকরণ যদি বেশি নাম্বারের হয় তাহলে এক একটার ক্ষেত্রে, গত বছর 2-3 করে এসেছিল তো, তখন তো অত ছিল না। 55 নাম্বারের পরীক্ষা হলে সেখানে ভাগ করাই ছিল, যে 20 নাম্বার ব্যাকরণ, 10 নাম্বার টেক্সট, এভাবে। বাকি শুনতে পাচ্ছো? আচ্ছা, মৌসুমী দেখো কিছু অসুবিধা হচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে এই বছর যদি 90 নাম্বারের পরীক্ষা হয় ব্যাকরণের, মানে ইয়েটা, তোমার নম্বরের যে ইয়েটা সেটা আরো বেড়ে যাবে। তো ফলে কোনগুলোর উপর জোর দেবে, দেখবে যেগুলো তুলনামূলক কঠিন, সন্ধি বিচ্ছেদ কি দেবে বেশি, বেশি দেবে সমাস, বেশি দেবে এই প্রত্যয়, যেগুলোতে মানে একটু সমস্যাটা বেশি হয়, সবগুলো সমানভাবে কিন্তু দেওয়া হবে না দেখবে। আর এই সরকার সবকিছু মেনটেন করে না যদিও। 16তেই তো ব্যাকরণেই বেশি দিয়েছিল, টেক্সট মনে হয় একটা বা দুটো দিয়েছিল প্রতিটা ইয়েতে। 9-10-এ 11-12-এ টেক্সট একদমই ছিল না। 2016-র যে প্রশ্নগুলো সেগুলো দেখবে, টেক্সট একদমই ছিল না, ব্যাকরণেই ভর্তি ছিল। অর্থাৎ যারা ব্যাকরণে স্ট্রং ছিল তারা চাকরি পেয়েছিল। আচ্ছা, কৃদন্ত শব্দ কাকে বলে এটা তো জানো? কৃদন্ত শব্দ বলতে কি বোঝায়?
হ্যাঁ, কৃত প্রত্যয় যুক্ত হবার পরে যে শব্দ তৈরি হয় তাকে কৃদন্ত শব্দ বলে। অর্থাৎ কৃত যুক্ত অন্ত, কৃত অন্তে যার, কৃত অন্তে যার কৃদন্ত। যেমন চল যুক্ত অন্ত চলন্ত, গন্তব্য গম যুক্ত তব্য গন্তব্য। এগুলোকে আমরা তাহলে যে ইয়েটা পাচ্ছি, আমরা নতুন শব্দটা পাচ্ছি সেটাকে কৃদন্ত শব্দ বলবো। আর তদ্ধিতান্ত শব্দ কাকে বলবো? এটা তথ্যযুক্ত ইত হচ্ছে তদ্ধিত বা তজ্জিত ইত। তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ যেটা, সেগুলোকে তদ্ধিতান্ত শব্দ আমরা বলি। অর্থাৎ তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দকেই তদ্ধিতান্ত শব্দ বলা হয়। যেমন আহ রাবণী একটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, রাবণী, রাবণ যোগ স্নি হবে এটা, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, তোমার শূন্য প্রত্যয় অনেক সময় বলা হয়, শূন্য প্রত্যয়। শূন্য প্রত্যয় যেটাকে ইত বা লুপ্তও হয়, কখনো কখনো লুপ্ত হলে শূন্য বা ইত হলেও শূন্য প্রত্যয় বলা হয়। একটা প্রত্যয় আছে তোমার, যেটা হয় উচ্চারণটা কিপ হবে। লিখি এখানে। এরকম প্রত্যয়ের নাম শুনেছো? দেখো স্ক্রিনে দেখাচ্ছে। কয়ে কয়ে হস্যি প, এটাতে পয়ে তোমার হসন্ত আসবে, এরকম থাকবে। এরকম প্রত্যয়ের নাম শুনেছো কখনো? উদ্ভিদ শব্দে এই প্রত্যয় আছে, উদ্ভিদ। উদ পূর্বক ভিদ যুক্ত কিপ। এই যে কিপ প্রত্যয় আছে, এই কিপ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হলে পুরোটাই লুপ্ত হয়ে যায় বা ইত হয়ে যায়, রস্যই খণ্ডত্ব। এটাকে শূন্য প্রত্যয় বলা হয়। দেখো যেমন হচ্ছে এখানে একটা উদাহরণ দিই উদ্ভিদের। উদ আছে, উদ হচ্ছে এখানে উপসর্গতে আসবে, উদ পূর্বক ভিদ আসবে, তার সঙ্গে এই প্রত্যয় আসবে, এটা হয় উদ্ভিদ। এগুলো কিছু কিছু মানে সিলেক্টেড আছে, সব ক্ষেত্রে হয় না, তার জন্য এগুলো মনে রাখাটা সুবিধা। আমার মনে হয় এইরকম কঠিন কঠিন যেগুলো আছে, মানে যেগুলো খুব চল নেই, সেগুলো হয়তো দিতেও পারে ইচ্ছাকৃত ভাবে, ঠিক আছে। শূন্য প্রত্যয় এইগুলোকেই বলে যে কি প্রত্যয় ধাতুর সঙ্গে যখন যুক্ত হয় পুরোটাই ইত, ইত বা লুপ্ত হয়ে যায়, এটাকে শূন্য প্রত্যয় বলা হয়। যেরকম হচ্ছে আশিস, আশিস নামের ক্ষেত্রেও কিন্তু আহ, এই প্রত্যয়টা হয়। আশিস, আশিসটাকে যদি ভাঙা হয় তাহলে আপূর্বক হবে, শ্বাস হবে, তো কি হবে এরকম। বিদ্যুতের ক্ষেত্র হবে, যেগুলো উদাহরণ দিচ্ছি এগুলো, এগুলোর বেশি কিন্তু হয় না এগুলো, ঠিক আছে। এগুলো জাস্ট উদাহরণগুলো দিচ্ছি। যেমন বিদ্যুতের ক্ষেত্রে বি পূর্বক থাকবে, দয় জফলা হস্য থাকবে, আর ক্ষেপ থাকবে, এটা হচ্ছে তোমার বিদ্যুৎ। দেখো এগুলো পরিচিত শব্দ, ঠিক আছে। এই শব্দগুলো থেকে বেশি আসে যদি এরকম আসে শূন্য প্রত্যয় বা কিপ, যেটা বলছি যে কিপ প্রত্যয় ধাতুর সঙ্গে যদি যুক্ত হয় পুরোটাই ইত বা লুপ্ত হয়ে যায়, সেটা এটা কিন্তু এক্ষেত্রে মনে রাখবে। এই কটা শব্দই মনে রাখবে, আশিস, উদ্ভিদ, বিদ্যুৎ। তারপর তো নিয়ম অনুসারে যেগুলো আমি তোমাদের সংস্কৃত প্রত্যয়ের কথা বলছি, কৃত প্রত্যয়, সেগুলো তো আলোচনা করবো এরপরে। এগুলো জাস্ট কয়েকটা এক্সট্রা যেগুলোকে পড়তে হচ্ছে।
হ্যাঁ, আরেকটা জিনিস, প্রত্যয় পড়তে গেলে একটা সংশয় তৈরি হয় যে প্রত্যয় আর বিভক্তি কি একই জিনিস? আচ্ছা, প্রত্যয় আর অনুসর্গ, অনুসর্গ তো পরে বসে না, উপসর্গ আগে বসে আর অনুসর্গ পরে বসে, তাহলে অনুসর্গ আর প্রত্যয় কি একই জিনিস? এরকম মনে হয় না যে বিভক্তি আর প্রত্যয়, অনুসর্গ আর প্রত্যয়, এইগুলো কি একই জিনিস? আর সন্ধি আর প্রত্যয়ের মধ্যেই বা পার্থক্য কি? এই তিনটে জিনিস একটু মাঝে মাঝে মনে হয় যে কি পার্থক্য আছে এগুলো। এগুলো ছোট ছোট কয়েকটা জিনিস মনে রাখবে, যে অনুসর্গ আর প্রত্যয়ের মধ্যে পার্থক্য। অনুসর্গ কোথায় বসে? আসলে সেটা দুটোই শব্দের পরে বসে, কিন্তু বিভক্তি অর্থ চেঞ্জ করে। মানে আমি স্কুলে যাব, স্কুলের সাথে যেমন স্কুলের শব্দটা স্কুলের সাথে এ যোগ করলে কিন্তু স্কুলকেই বোঝাচ্ছে, কিন্তু বিভক্তির ক্ষেত্রে মানে এটা বিভক্তি পরিবর্তন হয়, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে যদি তো বলি আমি দোকানে গিয়ে দোকানের কাছে বলছি, দোকানের সাথে এ যোগ করলাম বিভক্তি হলো, কিন্তু দোকানের সাথে যখন ই যোগ করলাম সেটা দোকান হলো, দুটো আলাদা। বিভক্তিতে শব্দের মনে চেঞ্জ হয়। হুম, এটাও আছে, ঠিক আছে। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যোগ করে নতুন শব্দকে আমরা তৈরি করি, এটা তো প্রত্যয়ের সঙ্গে না? ধাতু বা শব্দের শেষে আমরা কি করি? প্রত্যয় যোগ করে নতুন শব্দ তৈরি করি। বিভক্তি যুক্ত যে ধাতু বা শব্দ, সেটা কি হয় না, তোমার পদে পরিণত হয় আর বাক্যে স্থান লাভ করে। তাহলে বিভক্তি কি কাজ করছে? কোনো একটা ধাতু বা শব্দকে পদে পরিণত করছে, কোনো একটা ধাতু বা শব্দকে পদে পরিণত করছে এবং বাক্যে সে স্থান লাভ করছে। আর যেটা আমরা ইয়ের কথা বলছি, প্রত্যয়ের কথা বলছি, সেটা ধাতু বা শব্দের শেষে তোমার যোগ হচ্ছে আর একটা নতুন শব্দ সৃষ্টি করছে, কিন্তু সেই শব্দ বাক্যে মানে প্রযুক্ত হবে এরকম কোনো মানে নেই, তার সঙ্গে বিভক্তি যোগ করতে হবে, করতে হবেই তার সঙ্গে বিভক্তি, ঠিক আছে? তাহলে আমরা নতুন শব্দ গঠন করব, পদ নয়। প্রত্যয় যোগে কি গঠিত হচ্ছে? নতুন শব্দ। আর বিভক্তি যোগে নতুন কি হচ্ছে? বিভক্তি যোগ করলে কি তৈরি হয়? পদ। শব্দ আর পদ কি একই জিনিস? শব্দের সঙ্গে বিভক্তি যোগ করব, প্রথম ধাপ তাহলে প্রত্যয়, আগে প্রত্যয় দিয়ে শব্দ গঠন, শব্দের সঙ্গে বিভক্তি দিয়ে পদ গঠন, তারপরে বাক্যে ব্যবহৃত হলো। যেরকম ধরে নাও, এখানে আমি একটা উদাহরণ তোমাদের এর আগে এরকম একটা উদাহরণ দিয়েছিলাম, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। দেখো, প্রত্যয় যোগে শিশু শব্দটা তৈরি হতে পারে। শিশু, এটা কি বলবো? এটা প্রত্যয় যোগে একটা শব্দ তৈরি হয়েছে, কিন্তু পদে পরিণত হয়েছে কি এটা? বলো, বাক্যে ব্যবহৃত হলো? মা শিশু চাঁদ দেখাচ্ছে, বাক্যে মানে একটা বাক্যে প্রয়োগ করা যাচ্ছে এইভাবে শব্দটাকে? যাচ্ছে না। এর সঙ্গে আমাকে একটা বিভক্তি যোগ করতে হচ্ছে না? কে? বুঝতে পারলে? তাহলে শিশু একটা শব্দ ছিল, তাকে পদে পরিণত করলাম, তো শব্দ ছিল তখন তো তার মধ্যে তো ধাতু তো থাকছেই না, প্রত্যয় যোগ করে সেটাকে আমি ইয়ে করছি, শব্দে পরিণত করছি, কোন নতুন শব্দ করছি। ধাতুর সঙ্গে একটা প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠিত হয়, আর শব্দের সঙ্গে একটা বিভক্তি যোগ করে একটা পদে পরিণত হয়। তো এখানে পদ কি হয়? বাক্যে ব্যবহৃত হয়, শব্দ বাক্যে ব্যবহৃত হতে পারে না। এবার তুমি যদি বলো যে তাহলে এই যে শিশু, তাহলে শিশু, আমি যদি বলি শিশু মাঠে খেলা করে, তাহলে এখানে কি শিশু শব্দটা, এটা তো শিশু পদ হয়ে গেল। তো এখানেও এটা পদ অবশ্যই হলো, কিন্তু এটার সঙ্গে বিভক্তি আছে। কি বিভক্তি আছে? এটা
হ্যাঁ, শূন্য বিভক্তি আছে, অর্থাৎ কি শিশু শব্দের সঙ্গে শূন্য বিভক্তি যোগ করে এখানে শিশু পদ দিয়ে এটাকে আমরা ব্যবহার করছি সেইভাবে। তাহলে এটা একটা পার্থক্য যে প্রথম ধাপে প্রত্যয়, দ্বিতীয় ধাপে বিভক্তি যোগ করে তাকে পদে আমরা পরিণত করছি এবং তারপরে বাক্যে ব্যবহার করছি। প্রত্যয় শুধুমাত্র শব্দ তৈরি করে, নতুন শব্দ। আর পদে তৈরি করার জন্য, পদে মানে ইয়ে করার জন্য, তাকে রূপান্তর করার জন্য বিভক্তিকে যোগ করতে হচ্ছে। তাহলে প্রথমে প্রত্যয় যোগ হবে, পরে বিভক্তি যুক্ত হবে। ঠিক আছে, এটা একটা বড় পার্থক্য, মনে রাখবে। প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, আর বিভক্তির কাজ হচ্ছে শব্দকে পদে পরিণত করে বাক্যে স্থান লাভের যে যোগ্যতা সেটা পাইয়ে দেওয়া। ঠিক আছে, আর অনুসর্গ আর প্রত্যয়ের মধ্যে পার্থক্য তাহলে কি হবে? দেখো, যেটা হচ্ছে তোমার উম, অনুসর্গ, তার শেষে যেটা অনুসর্গ যেটাকে আমরা বলি, কোনো একটা শব্দের শেষে কি যোগ করা হচ্ছে, কোনো একটা শব্দ যোগ করা হয় বা একটা অব্যয় পদও যোগ করা হতে পারে না, সেটাকে আমরা কি বলবো? অনুসর্গ বলবো। অনুসর্গ হচ্ছে বিভক্তির সঙ্গে বা বিভক্তির পরিবর্তে কি করা হয়, কোনো একটা তোমার অখণ্ড শব্দ বা অব্যয় পদ একটা ব্যবহার করা হচ্ছে শব্দের পরে, সেটাকে আমরা অনুসর্গ বলতে পারি। আর প্রত্যয় হচ্ছে কি না, একটা নতুন, মানে কি বলবো, নতুন নতুন শব্দ গঠনের বিজ্ঞানসম্মত কৌশল। অনুসর্গ একটা কিন্তু স্বতন্ত্র পদ যেটা ব্যবহার করা হয় না, অনুসর্গ তো পরে বসে। কার কার অনুসর্গের ধারণা নেই? অনুসর্গ সম্পর্কে জানো না? কি কে আছো? অনুসর্গ যেগুলো পরে যোগ হয়, অনুসর্গ কি বলবো, ওটা মৌলিক নিজস্ব আছে, ওটা একটা শব্দের পূর্ণ শব্দের সঙ্গে যোগ হতে পারে। মানে এমনি অনুসর্গের ধারণা আচ্ছা, কার কার নেই বলছি, আছে কার কার বলো? অনুসর্গের ধারণা আছে কার? কারো নেই, আবার কারো আছে, কোনোটাই বুঝতে পারছি না। এক মিনিট, একটু একটু। আচ্ছা, অনুসর্গ মানে কি বলো তো? অনুসর্গ মানে কি? আরো অনেকগুলো জিনিস জানতে হবে, তবে প্রত্যয়ে কাজে লাগবে, যেমন তোমার বাচ্য, বাচ্যটাও জানতে হবে। না, অনুসর্গ কথাটির অর্থ কি তাহলে? অনু মানে পরে, আর স্বর্গ বলতে মানে যেটা অবস্থান বোঝায় না, সেটা বা ব্যবহার যেটাকে আমরা বলি। তাহলে পরে অবস্থান, পরে ব্যবহৃত হয়, এটা মনে রাখবে, তাহলে অনুসর্গ মনে থাকবে। আর উপসর্গ কি হয়? উপসর্গ আগে বসে। তাহলে অনুসর্গের উদাহরণ দিতে পারবে? আচ্ছা, এটা নিয়ে তাহলে ক্লাস নিতে হবে তো। আচ্ছা, বাচ্চ তোমাদের জানা আছে, বাচ্চ কাকে বলে? কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য, এগুলো আশা করি জানো তো। হুম দেখো, উপসর্গ যেগুলো আগে অবস্থান হয়, আগের উদাহরণগুলো যেটা বললে এখন,
আর পরে বলতে ধরো যেগুলো হচ্ছে যেমন দিয়া, দ্বারা, ঠিক আছে, প্রতি, সাথে, মাঝে, আগে, এগুলো শব্দগুলো ব্যবহার করি আমরা, যেগুলো এগুলো অনুসর্গ রূপে ব্যবহৃত হয়, মূলত অব্যয় বলা হয় এগুলোকে। তো এগুলো সর্বনামের নামের পরে কিন্তু ব্যবহার করা যায়। এবারে অনুসর্গের বিভিন্ন শ্রেণী আছে, সেই শ্রেণীগুলো কি বলবো, বিশেষ্য অনুসর্গ বলি, ক্রিয়াজাত অনুসর্গ বলি, বিভক্তিযুক্ত অনুসর্গ, বিভক্তিহীন অনুসর্গ, এইভাবে বিভিন্ন শ্রেণী আছে। যাই হোক, এখানে এতটুকু জন্যই বলছি যে অনুসর্গের সঙ্গে এর তফাৎটা কোথায়। অনুসর্গ একটা একক, মানে মানে একা একা সে, কিন্তু ওটার অর্থ আমরা পাচ্ছি এখানে, কিন্তু প্রত্যয়ের যে বিষয়টা রয়েছে ওটার সেরকম তো কোনো অর্থ নেই না। সন্ধির ক্ষেত্রে দেখো, সন্ধির সঙ্গে প্রত্যয়ের পার্থক্য নির্ণয় করো। সন্ধিতে দেখবে আহ অর্থ পাওয়া যায়, প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু অর্থ পাওয়া যায় না। তো সন্ধি আর প্রত্যয়ের মধ্যেও কিন্তু এটা একটা পার্থক্য। সিংহ যুক্ত আসন, সিংহাসন, তাহলে সিংহরও একটা অর্থ রয়েছে, মানে প্রকৃতি যদি ধরি, প্রত্যয়ের প্রথম অংশটা প্রকৃতি, আর দ্বিতীয় অংশটা হচ্ছে প্রত্যয় এখানে, তাহলে এখানে সিংহযুক্ত আসন, দেখো সন্ধি বিচ্ছেদে দুটোরই অর্থ প্রাধান্য পাচ্ছে। প্রত্যয়ে কিন্তু একটা ধাতু থাকবে, একটা প্রত্যয় থাকবে, ব্যুৎপত্তি যে নতুন শব্দ হয় সেখানে কোনোটারই অর্থ প্রাধান্য পাবে না। যদি একটা ধাতু হয়, একটা প্রত্যয় হয়, তাহলে কোনোটার কোনো অর্থ পাবো না আমরা। কিন্তু হ্যাঁ, নাম যখন তোমার ধাতুর জায়গায় শব্দ প্রকৃতি হবে বা নাম প্রকৃতি হবে, তখন কিন্তু আমরা একটা অর্থ পাবো, কিন্তু তাও প্রত্যয়ের অর্থ তো পাবো না। প্রত্যয়গুলোর অর্থ থাকে না। আমি প্রত্যয়ের সঙ্গে সন্ধির আলোচনা করছি, তাহলে প্রত্যয়ের অর্থ থাকছে না, সন্ধির কিন্তু একটা কি থাকছে না, অর্থ থাকছে। সন্ধি বলতে কি বোঝায়? পাশাপাশি দুটো শব্দের ধ্বনিগত মিলন, সেটাকে আমরা সন্ধি বলি। আর প্রত্যয় হচ্ছে শব্দ বা ধাতুর সঙ্গে কোনো একটা বর্ণ বা ধ্বনি সমষ্টির মিলন। তাহলে এখানে সন্ধির সঙ্গেও কিন্তু পার্থক্য রয়েছে প্রত্যয়ের। আরো অনেক তোমার পার্থক্য রয়েছে। একটা প্রথম যেটা বললাম যে সন্ধিতে পাশাপাশি সন্নিহিত দুটি যে শব্দ থাকবে তাদের অর্থ থাকবে, বেদযুক্ত অন্ত, বেদান্ত, ঠিক আছে। প্রত্যয়ের ক্ষেত্রে সেই দুটির শব্দের অর্থ নাও থাকতে পারে। যদি বলি একটা বলছি, তোমার নাম প্রকৃতি দিয়েই বলছি, দরিদ্র যুক্ত স্ন, দারিদ্র, তাহলে এখানে দুটোর অর্থ তো প্রাধান্য মানে অর্থ হলো না তো। দরিদ্র ঠিক আছে, কিন্তু স্ন তো প্রত্যয়, এটা তো কোনো অর্থ নেই। তাহলে সন্ধিতে পাশাপাশি অবস্থিত বা সন্নিহিত দুটি শব্দের অর্থ থাকছে, কিন্তু এখানে অর্থ থাকছে না বা নাও থাকতে পারে প্রত্যয়ের ক্ষেত্রে। আরেকটা জিনিস কি আছে না, সন্ধিতে দুটি ধ্বনি লুপ্ত হয়ে যায় কখনো, আবার নতুন একটি ধ্বনির উদ্ভব হয়। যেমন মহা যোগ ইস, দীর্ঘই আছে আর তালিবর্ষ আছে, মহা যোগ ইস, মহেশ। প্রত্যয়ের ক্ষেত্রে কি হয় না, তোমার কোনো একটা প্রকৃতির সঙ্গে প্রত্যয় যখন যুক্ত হয়, তখন কি হয়ে যায় না, তার স্বরধ্বনির কিছু পরিবর্তন ঘটে, কখনো বা নতুন একটা শব্দের আবির্ভাবও ঘটতে পারে। যেমন গম যুক্ত তি, গতি, গঙ্গা যোগ স্নেহ, গাঙ্গেয়, এইভাবে। তাহলে সন্ধির সঙ্গে কিন্তু প্রত্যয়ের অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা, প্রাতিপদিক একটা কথা বলেছিলাম, প্রাতিপদিক কাকে বলে? প্রথম দিন ক্লাসে বলেছিলাম প্রাতিপদিক। দেখবে যে ছকটা দিয়েছি ওখানে লেখা আছে ছোট্ট করে ডান দিকে বা কোথাও লেখা আছে প্রাতিপদিক বলে, ছোট্ট করে নোট করা আছে, যদি লক্ষ্য করেছো, ব্র্যাকেটে কিছু লেখা আছে ওখানে, মনে আছে কারো? রে, পড়ছে না কেউ মনে হচ্ছে। বিভক্তিহীন সার্থক শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন সার্থক শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তি যুক্ত নয় এমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, এগুলো যে কোনোই হোক না কেন সেটাকে প্রাতিপদিক বলা হয়। যদি হাসি একটা শব্দ হয়, তাহলে হাস যুক্ত ই, এখানে হাস যে প্রথম ইয়েটা রয়েছে, তোমার প্রকৃতিটা রয়েছে, সেটাকে বলবো প্রাতিপদিক। প্রকৃতির ক্ষেত্রে অনেক যেগুলো মূলত বিভক্তি থাকে না, সেগুলোকে আমরা প্রাতিপদিক বলবো। যেমন গাছুয়া শব্দটাতে গাছ যুক্ত উয়া প্রত্যয় আছে, তাহলে গাছ এখানে প্রকৃতি, সেই গাছ প্রকৃতিটা শব্দ প্রকৃতি,
ঠিক আছে, বা নাম প্রকৃতি, তাহলে গাছ হবে প্রাতিপদিক। তাহলে বিভক্তিহীন সার্থক শব্দকে প্রাতিপদিক বলে। আচ্ছা, প্রত্যয় তো শিখছো, প্রত্যয়ের প্রয়োজনীয়তা কি আছে বলো তো, কেন দরকার প্রত্যয়? পড়ছি, রিজন কি আছে, বা ব্যাকরণে প্রত্যয় কেন বিষয়টা আছে? প্রত্যয়ের প্রধান প্রয়োজনীয়তা হচ্ছে কি, নতুন শব্দ গঠন করে। প্রত্যয় নতুন শব্দ গঠন করে মূল ধাতু ও নাম ধাতু দিয়ে। ভাষার যখন মানে ভাষার তো পূর্ণাঙ্গ তো আসবে না মূল ধাতু এবং নাম ধাতু দিয়ে। তাহলে শব্দকে যদি সৃজনশীল করতে হয় বা তোমার বহুমুখী ভাব প্রকাশ করতে শব্দ গঠনে প্রত্যয়ের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তো তাহলে প্রত্যয় মানেই হচ্ছে নতুন শব্দ গঠন করা, ব্যাকরণে নতুন নতুন শব্দ গঠন। আমরা তো তৈরি করা পাচ্ছি সব, এগুলো তৈরি তো কেউ করে দিয়েছে না, তার জন্যই মনে হচ্ছে যে কি গুরুত্ব আছে। নতুন শব্দ গঠন করার যে বিষয়টা সেটা স্তিমিত হয়ে গেছে না। সংস্কৃত চর্চা এখন কে করছে? যা হয়েছে সেইগুলোকে আমরা চালাচ্ছি, তারপর থেকে আর কিছু করা হচ্ছে না, বা চেষ্টা হয়তো হচ্ছে, সেইভাবে হচ্ছে না। তো তাহলে আসলেই প্রয়োজনীয়তা হচ্ছে নতুন শব্দ গঠন করা। আচ্ছা, গুণ বৃদ্ধি সম্প্রসারণের কথা বলেছিলাম, একটা ছকও দিয়েছি ওখানে। আহ, গুণে আহ, যে ছকটা সেটা জানি না তোমাদের মনে আছে কিনা, মুখস্থ করেছো কিনা। আচ্ছা বলো তো, গুণে হ্রস্ব ই বা দীর্ঘ ই যদি থাকে সেখানে কি হতে পারে? হ্রস্ব ই দীর্ঘ ই, ছকটা ভাবো তো। হ্রস্ব ই দীর্ঘ ই, নয়ন। আচ্ছা ধরো ইয়ে বললাম, চেনা। চেনাটা প্রত্যয় করলে হয় চিন যোগ আ, চেনা। চিন যোগ আ প্রত্যয় যোগে হয় চেনা। তাহলে হ্রস্বই থাকলে কি হচ্ছে, এটা দেখে তো বলতে পারবে না যে চিন, চিন যোগ আ হচ্ছে চেনা। তাহলে এই যে চয়ে হস্যি আছে, এটা কিসের রূপান্তর হচ্ছে? এ কারে হচ্ছে না, এ, চেনা। তাহলে হ্রস্বই দীর্ঘই থাকলে সেটা এ হয়ে যাচ্ছে। এটা যদি তোমার ছকটাও নাম মনে থাকে না, তো এরকম করে নেবে। হ্রস্বই দীর্ঘই থাকলে এ হবে, গুণের ক্ষেত্রে আমরা বলছি এটা এ হবে। আর যদি হ্রস্ব ও দীর্ঘও থাকে তাহলে কি হয়, ও হয়ে যায়। ঠিক আছে, ও হয়ে যায়। যেমন হচ্ছে ধু যোগ আ, এটা কি হবে বলো তো? হ্রস্ব থাকলে ও হয়, তাহলে এটা কি হবে বলো? দন্তন্য কোথায় আছে? দন্তন্য কোথায় আছে? হ্যাঁ সেটাই তো, এটা তো ধোয়া হবে না। ঠিক আছে, তো ওটাই ওটাই মনে রাখতে হবে। এখানে হ্রস্বও আছে, হ্রস্বও যদি থাকে তাহলে সেটা গুণের ক্ষেত্রে ও হয়ে যাচ্ছে না, তাহলে ধু থেকে ধো হয়ে যাচ্ছে এখানে। আহ আর কি আছে, হ্যাঁ ধরো রি আছে, রি। দাঁড়া, এটার আরেকটা বলি উদাহরণ তোমার। হ্যাঁ না, এটা করে নাও। রি, যদি রি থাকে তাহলে রি এর ক্ষেত্রে কি বলেছিলাম হবে? অর, না? অর থাকলে রি হয়, রি থাকলে অর হয়, মনে আছে? ছকটা দেখবে, গুণের ক্ষেত্রে রি যদি মূল স্বর হয় তাহলে গুণ হবে অর। যেমন আহ, হ্যাঁ, কর্তব্যটা হচ্ছে না, কর্তব্যটা আছে দেখো, খেয়াল করে দেখো, কর্তব্যতে ক প্লাস অর আছে দেখো। তারপরে তারপরে না হয় আমি তব্যটা যোগ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে যে অরটা আছে না কয়ের পরে, তো অরটা কিসে যাবে? রিতে যাবে না? ক আছে তারপরে অর আছে না,
তাহলে অর থাকলে রি হয়। ছকটা দেখবে, গুণের ছকটা, ঠিক আছে? ক্রিযুক্ত তব্য কর্তব্য, এটা তো আগের দিন উদাহরণে দেখেছিলাম না? তাহলে কয়ের রি হয়ে যাবে। এই কয়ের পরে যেহেতু অর উচ্চারণটা আছে, অর থাকলে কিন্তু রি হয়। রি অর এটা সবসময় মনে রাখবে। কিভাবে মনে রাখবে? এগুলোকে যোগ করে নেবে। ই এ, উ ও, রি অর, এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? সব থেকে সংক্ষিপ্ত করে যদি মনে রাখতে চাও তাহলে এভাবে মনে রাখতে হবে। আর আর কি আছে বলো তো? হ্যাঁ, বৃদ্ধির ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে বলি এবারে। বৃদ্ধির ক্ষেত্রে অ থাকলে কি হবে? অ থাকলে আ হবে, ঠিক আছে? যেমন রঘু যোগ অ, রাঘব। আচ্ছা, হ্রস্বই দীর্ঘই থাকলে কি হয়? হ্রস্বই দীর্ঘই থাকলে বৃদ্ধিতে ওই হবে না? গুণে এ হবে আর বৃদ্ধিতে ওই হবে। আচ্ছা, হ্রস্ব দীর্ঘ থাকলে ও হবে, ও হবে, তারপরে ও হবে বৃদ্ধিতে, হ্যাঁ। যেমন যুব যোগ, যোগ হচ্ছে অন, যৌবন। যুব যোগ অন, যৌবন। তাহলে এখানে যুবতে যে দেখিয়ে দিই, যুব যোগ অন উল্টো হচ্ছে যৌবন। আচ্ছা, এটা কিসের উদাহরণ দিলাম বলো? কোনটার কিসের পরিবর্তন হলো এখানে? ছকটা দেখো, মনে পড়বে। হ্রস্ব উ দীর্ঘ উ থাকলে ও হয় না? হ্রস্ব উ দীর্ঘ উ থাকলে ও হয়। এখানে দেখো, আমি যদি এভাবে ধরি, যৌবনটাকে ধরি, যৌবনটাকে যদি ধরা হয় তাহলে প্রথমে অন্তঃস্থ জ আছে, তাহলে হ্রস্ব উ আছে, হ্রস্ব উর জায়গায় তো ও দিচ্ছি না, তো সেখানে হয়ে যাচ্ছে তোমার যৌবন। তাহলে এটা এদিকে যেতে পারে, এটা এদিকে যেতে পারে, তাহলে হ্রস্ব উ ও, এটা মনে রাখবে, ঠিক আছে? যদি সংক্ষেপে মনে রাখতে চাও গুণ বৃদ্ধি ইয়েগুলো তোমার কোনটা কি হবে সেগুলো কিন্তু এইভাবে মনে রাখবে, সংক্ষিপ্ত করে নেবে একদম। যে হ্রস্ব উ বা দীর্ঘ স্থলে ও হয়, বা হ্রস্ব ই বা দীর্ঘ স্থলে ওই হয়, অস্থলে আ হয়। ওটা তো মনে রাখার দরকার নেই, ওটা তো সবই আই হচ্ছে। আচ্ছা, এবারে কয়েকটা জিনিস আছে যে কৃত প্রত্যয় আগে শিখতে হবে, তারপরে তদ্ধিত প্রত্যয় নির্ণয় শিখতে হবে। এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। তব্য, অনিয়, নত, যৎ, কপ, সত্রী, সানজ, কং, ত, আরো অনেক আছে। তো টোটাল ধরে নাও 30টা মতো করতে হবে এখানে। তার মধ্যে সবগুলো মানে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণগুলো বলে দেবো আমি। তো এগুলো জেনে রাখতে হবে। এগুলো হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, যেগুলো যোগ যোগ করে মানে কৃদন্ত শব্দ তৈরি করা হয়। এবার এগুলোর নিয়ম আছে, এইভাবে পড়লে হয় না যে তব্য সব ক্ষেত্রেই হবে। তব্য কখন হবে বা কেন হবে, অনীয় কখন হবে, কেন হবে, নথ কখন হবে, কেন হবে, এটা যদি মনে রাখতে পারো তাহলে সবগুলো পারবে, ঠিক আছে? এই যে গুণ বৃদ্ধি সম্প্রসারণের কথা বলছি না, মানে ধাতু থেকে শব্দ গঠনে বা শব্দ থেকে অন্য শব্দ গঠনে স্বর পরিবর্তনের এই যে তিনটে ধারা, এই তিনটে ধারাকে মানে গুণ বৃদ্ধি সম্প্রসারণকে একত্রে বলা হয় অপশ্রুতি। মনে রাখবে, গুণ বৃদ্ধি সম্প্রসারণের যে ছকটা তোমাদের দিয়েছি না, ওটাকে একত্রে বলা হয় অপশ্রুতি। অভিশ্রুতি কিন্তু নয়, অপশ্রুতি। অপশ্রুতি মানে হচ্ছে যে ধাতু থেকে শব্দ গঠন বা শব্দ থেকে অন্য শব্দ গঠনের ক্ষেত্রে স্বর পরিবর্তনের যে তিনটে ধারা রয়েছে সেটাকে বলা হয় গুণ বৃদ্ধি সম্প্রসারণ, একত্রে বলা হয় অপশ্রুতি। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা বারবার ফিরে আসবে, যে ইত বলতে কি বোঝায়? ইত হ্রস্বই খণ্ডত্ব।
আমি মূল জিনিসে এখন কিন্তু যাইনি, আমি জাস্ট সাইডের যেগুলো যেগুলো পরে আটকাবে সেইগুলোকে আগে আলোচনা করে নিচ্ছি। যে একটা জিনিস আছে, অবশ্যই আহ, তোমার খণ্ডত্ব হবে, ইত। ঠিক আছে, ইত কাকে বলে? দেখো, কোনো ধাতু বা শব্দের সঙ্গে, মানে প্রকৃতি যেটা, ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যোগ করব, তখন দেখা যাবে প্রত্যয়ের কিছু অংশ, যে নতুন শব্দটা যেটা গঠিত হবে, সেখানে নবগঠিত যে তোমার শব্দ বা ধাতু যাই তৈরি হবে, সেটার সঙ্গে তোমার যুক্ত হয়ে যাবে এবং বাকি কিছুটা অংশ লোপ পেয়ে যাবে। মানে ধরো, যেটা লোপ লোপ পেয়ে যায় সেটাকে ইত বলে। ইত মানে লোপ, কিন্তু মনে রাখবে, ঠিক আছে? ইত মানে লোপ। একদম সহজভাবে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। ধরো, হ্যাঁ, চল যোগ, এখানে একটা প্রত্যয় আছে দেখো, এই যে সত্রী, এটাকে নিই, চল যোগ সত্রী ইকুয়াল টু হবে চলত। এখানে আমাকে একটা জিনিস বলো, এই যে চল যোগ সত্রীতে চলত হলো, চলত যে নতুন শব্দ বা ধাতু যায় একটা গঠিত হলো, কোনটা লোপ পেলো এই প্রত্যয়ের মধ্যে? তালিবাস এখানে দটা ত লোপ পায়নি, ত লোপ পায়নি, এখানে লোপ পেলো কে? তাল তালব্যস্যটা, তালব্যস্যটা কিন্তু লোপ পেয়েছে। আরেকটা লোপ পেয়েছে, শুধু তালব্যস্য নয়, আরেকটা জিনিস লোপ পেয়েছে, সেটা কি হবে? রি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিটা লোপ পেয়েছে, দেখো, রি নেই, তটা খণ্ডত্ব হয়ে গেল, ঠিক আছে, কিন্তু তালব্যস্য রি লোপ পেল। এই যে লোপ পাওয়া অংশ যেটা, এটাকে বলা হচ্ছে ইথ। ঠিক আছে, এটাকে বলা হয় ইথ, মনে রাখবে। তাহলে এর সংজ্ঞাটা কিরকম হলো? ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যোগ করা হচ্ছে, প্রত্যয়ের কিছু অংশ নতুন শব্দে যুক্ত হয়ে যাচ্ছে, এটা প্রত্যয়ের কিছু অংশ যুক্ত হচ্ছে, মানে তটা যুক্ত হচ্ছে এখানে নতুন শব্দে, প্রত্যয়ের কিছু অংশ নতুন শব্দে যুক্ত হচ্ছে, আর কিছু অংশ লোপ পাচ্ছে। যেটুকু অংশ লোপ পাচ্ছে সেটাকে বলা হচ্ছে ঈদ। ঠিক আছে, জানি না এই ধরনের প্রশ্ন আসতেও পারে, আমার মনে হচ্ছে এগুলো একটু বেসিক নলেজ থাকাটা দরকার, যে ঈদ কাকে বলে, তাহলে এখানে এই অংশে ঈদ কোনটা হলো, ধরো প্রশ্ন এলো, এটা দেওয়া হলো, ঠিক আছে, নিম্নোক্ত অংশে ঈদ কোনটা, এখানে স প্লাস রি থাকতে পারে, ত প্লাস তালব্যস্য থাকতে পারে, এগুলো অপশন থাকতেই পারে। তো এগুলো জাস্ট ধারণা রাখবে, আমি তোমাদের এগুলো নোট দিয়ে দেবো, ঠিক আছে? নোটে এগুলো আলোচনা থাকবে, উদাহরণ দিয়ে আলোচনা থাকবে। তো এগুলোকে তোমার একবার জাস্ট রিডিং দিলেই মনে থাকবে বিষয়টা। ঈদ মানেই বাদ, ঠিক আছে, ঈদ মানে বাদ, এরকম মনে রাখবে, তাহলে বিষয়টা আরো সহজ হবে। যেটা বাদ যাবে সেটাকে ঈদ বলবো, ঠিক আছে? তো প্রত্যয়ের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস যেগুলো কিন্তু মনে রাখতে হয়। প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আগমও হয়। আগম মানে স্বরধ্বনির আগম, যেরকম আমরা পড়েছি না, আগমও হয়ে থাকে। যে ইতে কি হচ্ছে, তোমার লোপ হচ্ছে, আর আগম মানে যেটা আসবে, ঠিক আছে? যেমন আগমে আমি বলে দিচ্ছি কেমন একটা, একটা ধাতু, এটা আচ্ছা, এখানে চল হচ্ছে, এটা কিন্তু ধাতু, এখানে আমি রুট চিহ্নটা দিতে পারছি না কেননা ওয়ার্ডে দেখাচ্ছি তো। এটা কিন্তু নাম বা শব্দ নয়, এটা হচ্ছে ধাতু প্রত্যয় না, ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করছি একটা। এটা তো ইত মানে কি হচ্ছে, ইত মানে তাহলে কি বলবো এটাকে? এটা লোপ বলবো না, ইত মানে লোপ বলবো। আর যেটা আগম হচ্ছে, আগম এর বিপরীতে আসছে আগম। আগমে কি হবে না, কখনো কখনো ধরো এরকম মনে হবে যে লিক একটা ধাতু আছে না, আহ, এক মিনিট, লিক একটা ধাতু আছে না, তার সঙ্গে কয়েতো প্রত্যয় যোগ করা হলো, এটা কি হতে পারে বলতো আন্দাজ করে? মানে আগে তো করেছো সেই অনুসারে, মনে হচ্ছে না যে লিখত হবে, লিখযুক্ত কয়েত, কয়েত বা ত মানেই তো লিখত মনে হচ্ছে না? কিন্তু এটা কি লিখত হবে নাকি অন্য কিছু হবে? লিখ যুক্ত ত, লিখিত হবে না, এটা হবে লিখিত, লিখ যুক্ত ত। তাহলে এখানে একটা জিনিস কি এলো বলো তো?
হ্রস্বই একটা অতিরিক্ত হ্রস্বই চলে এলো, যেটা ক্ষয়ের সঙ্গে যুক্ত হলো। এখানে কিন্তু ছিল না, ক্ষয়ের সঙ্গে হ্রস্বই ছিল না, ক্ষয়ের সঙ্গে যুক্ত হলো, এটাকে আগম বলবো। ইতে যেমন লোপ পেয়ে যাচ্ছে, এখানে তালব্য রি লোপ পেয়ে গেল, আগমে কিন্তু আগম ঘটছে কোনো একটা স্বরধ্বনির। লিখ যুক্ত ত, এটা কি বলছো? ইটের আগম বলবো না শুধু না, শুধু আগম বলবে, ঈদ কেন বলবে? ঈদ মানে লোভ, ঠিক আছে, এটাকে শুধু আগম আমরা বলবো। তাহলে এটা মনে হতেছিল যে লিখত হতে পারে, কিন্তু এখানে একটা হ্রস্বই স্বরের আগম হয়ে লিখিত হয়ে গেল, এটা কিন্তু একটা নিয়ম আছে। একটা বিষয় আছে উপধা। উপধা কাকে বলে এটাও মনে রাখবে, এটাই লাস্ট, এরপর আর কিছু মনে রাখতে হবে না। আহ, উপধা, এটা ইয়ের ক্ষেত্রে তোমার আসে, প্রত্যয়ের ক্ষেত্রে এই বিষয়টা আসে। উপধা মানে হচ্ছে যে ধাতু বা শব্দের অন্তবর্ণ, যেটা অন্তবর্ণের পূর্ব বর্ণকে উপধা বলে। ধাতু বা শব্দের, ধাতু বা শব্দের অন্তবর্ণের পূর্ব বর্ণকে। আচ্ছা, ধাতু বা শব্দ আসলে তাহলে কি প্রত্যয়ের ক্ষেত্রে প্রকৃতি না? ধাতু প্রকৃতি হতে পারে বা শব্দ প্রকৃতি হতে পারে। তাহলে ধাতু বা শব্দের অন্তবর্ণের পূর্ব বর্ণকে, অন্তবর্ণের পূর্ব বর্ণ, এটুকুই মনে রাখবে, অন্তবর্ণের পূর্ব বর্ণ কার? ধাতু বা শব্দ প্রকৃতি। তাহলে আমি একটা ধাতুকে নিই, কি ধাতু নেব? ভুজ ধাতু। ভুজ একটা ধাতু। ভুজ ধাতুকে যদি ভাঙা হয়, ভুজ ধাতুকে যদি ভাঙা হয়, তাহলে কি কি আছে এখানে? ভ আছে, রস্যও আছে, আর জ আছে। আমি অন্তবর্ণের পূর্ব বর্ণ বললাম, এখানে অন্তবর্ণের পূর্ব বর্ণ কোনটা হবে? হ্রস্ব, ঠিক আছে। তাহলে কোনো একটা ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির অন্তবর্ণের পূর্ব বর্ণ, তাকে বলা হয় উপধা, ঠিক আছে। উপধা তাহলে এখানে আসছে কোনটা? না, তোমার হ্রস্বটা। এগুলো ছোট ছোট জিনিস, এগুলোকে কিন্তু মনে রাখবে, এগুলো প্রত্যেক ক্ষেত্রে যদি প্রশ্ন দেয়, যাতে নতুন না মনে হয় যে এগুলো একদমই জানি না। তাহলে অন্তবর্ণের পূর্ব বর্ণ হচ্ছে উপধা, যেটা ধাতু বা শব্দের অন্তবর্ণের পূর্ব বর্ণকে আমরা বলবো। হ্যাঁ, এইবারে এই যে ইয়েগুলো আছে তোমার, প্রত্যয়গুলো আছে, এই প্রত্যয়গুলো একটা একটা করে ছোট্ট করে আলোচনা করা যাক। যেটুকু হচ্ছে আজকে আলোচনা, তারপর থেকে কোনো ক্লাসে আলোচনা করব। হচ্ছে প্রত্যেকটা শেষের দিকে। হ্যাঁ, গেমই লাগছে। প্রথমে দেখো, তব্য প্রত্যয় সম্পর্কে যদি আলোচনা করা হয়, তব্য প্রত্যয়, কৃত প্রত্যয় কিন্তু আলোচনা করছি, ঠিক আছে, এখন তদ্ধিত প্রত্যয়ে আসি না, কৃত প্রত্যয় আলোচনা করছি। কৃত প্রত্যয় কখন বোঝায়? কোনো করা উচিত, তব্য প্রত্যয় সাথে কৃত প্রত্যয় বলছি, কৃত প্রত্যয়ের অন্তর্গত এই যে তব্য, এই যে এটা, এই জিনিসটা মনে রাখবে, করা উচিত, করা উচিত, বা করার যোগ্য, ঠিক আছে। তব্যর ক্ষেত্রে মনে রাখবে করা উচিত বা করার যোগ্য যদি বোঝানো হয়, আর সেটা কর্মবাচ্যে বা ভাববাচ্যে তোমার ব্যবহৃত হয়। এবারে দেখো, বাচ্যটা একটু তো জানা দরকার, কর্মবাচ্য ভাববাচ্য। কর্মবাচ্য কাকে বলে বলতে পারবে কেউ? কর্মবাচ্য কাকে বলে? যে বাচ্চা একটু কাজ করা উচিত। যে কোনো বাক্যেই তো কাজ করা বোঝাতে পারে, কিন্তু কর্মবাচ্যই কেন বলা হবে? এইগুলো তাহলে তো পড়তে হবে। বাচ্য আছে না তোমাদের? হ্যাঁ, ইয়ে তো বাচ্য তো আছে। কর্মপ্রধান হলেই কর্মবাচ্য। কাজটা যদি প্রধান হয়ে যায়, মানে কাজটাকে তুমি গুরুত্ব দেবে নিজের থেকে বেশি, কর্তা তুমি, আর কাজটা তোমার থেকেও বড়, তখন হয়ে যায় না কর্মবাচ্য। বুঝতে পারছো? কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্তা প্রধান,
কর্মবাচ্যে কর্মপ্রধান, মানে আহ, আমার দ্বারা কাজটি সম্পন্ন হবে, বা আমার দ্বারা কোনো একটা কাজ বললে সেটা সম্পন্ন হবে, মানে যেটা জিনিস, যেটা কাজ, সেটাকেই বেশি বড় করে দেখানো হবে। যেমন আহ, জল খাওয়া হলো, জল খাওয়া হলো, আমি জল খেলাম নয়, আমাকে প্রধান দিচ্ছি না আমি, জলটাকে খাওয়া হলো, ঠিক আছে, জল বা খাওয়াটাকে এখানে প্রাধান্য দিচ্ছে, সেগুলোকে হচ্ছে তোমার কর্ম বাচ্য এখানে, সরি এখানে খাওয়াটা প্রাধান্য হবে না, জলটা প্রাধান্য হবে, তাহলে কর্মবাচ্য। আর যদি খাওয়াটা মানে প্রাধান্য হয় তাহলে এখানে কর্তৃ ক্রিয়া আসছে, আর যদি নিজে প্রাধান্য দেওয়া হয় তাহলে সেটা হবে তোমার কর্তা আসবে। তো এইগুলো মনে রাখবে যে যে বিষয়টা এখানে বললাম সেটা কিন্তু যদি বাচ্য হিসেবে ধরো তাহলে এটা কর্মবাচ্যে আর ভাববাচ্যে বেশি ব্যবহার করা হয়। আর তব্য দিয়ে যে এই যে তব্য, আমি এটা ব্যবহার করব প্রত্যয়টা, কৃত প্রত্যয়টা যেটা ব্যবহার করব, যে শব্দটা গঠিত হবে সেটা হবে বিশেষণ। তো এইগুলো হচ্ছে নিয়ম। তব্য প্রত্যয় তাহলে কি বোঝাবে? করা উচিত, করার যোগ্য, আর হবে কি বিশেষণ। এবার খেয়াল করে দেখো যে আহ, মানে তব্য দিয়ে যতগুলো মানে আছে তোমার প্রত্যয় তৈরি হচ্ছে, নতুন শব্দ গঠিত হচ্ছে, সেগুলো দেখো এরকমই হবে, যেগুলো আমি এখানে তব্যের নিয়ম বললাম। যেমন আমি বলে দিচ্ছি, এখন একটা, হ্যাঁ প্রথমেই তো চলে আসছে না, কর্তব্য। কর্তব্যটা প্রকৃতি নির্ণয় করা শিখিয়েছিলাম না? হ্যাঁ, কেন ক্রি হবে সেটা আমি আগেই বলেছি না, ক্রি কেন হবে সেটা কিন্তু আগেই বলেছি আমি। এক মিনিট, এখানে এত সমস্যা ওয়ার্ডে হয়, এই যে ক্রি যুক্ত তব্য, কেন ক্রি হলো এটা বলতে পারবে? তব্যটা না হয় আমি যোগ করলাম, ক্রি কেন হলো এটা তো প্রকৃতি নির্ণয় করা আমি শিখিয়েছি তোমাদের, প্রথমে তো বলেছিলাম যে কর্তব্যতে কি আছে, কর্তব্য শব্দে ক আছে আর অর আছে, তারপরে না তব্য আছে না, তাহলে অর থাকলে কি হয়? অর থাকলে কি হয়? রি হয়। তাহলে অর থাকলে রি হয়। ক অপরিবর্তিত আছে, ক হচ্ছে মূল একটা ধ্বনি, তাহলে ক অপরিবর্তিত থাকলো, ওটা ওই সেম থাকবে। কিন্তু অর আছে যেহেতু পরবর্তীতে, তাহলে সেই অরের পরিবর্তে রি হবে। এর অর রি, অর থেকে রি, এটা কোথায় আছে? যে ছকটা তোমাদের দিয়েছি আমি, সেই ছকটাতে দেখে নেবে যে অর থেকে রি হয়। তাহলে এখানে ক্রি, এটা প্রকৃতি তো নির্ণয়, তব্যটা তোর সঙ্গে তো হয়েই গেল তো, যখন কর পর্যন্ত হয়ে গেল তখন তব্য তো বলেই দিচ্ছে যে এখানে তব্য প্রত্যয়ই হবে। তাহলে এখানে প্রত্যয় নির্ণয় করাটা প্রকৃতির নির্ণয় আগে শিখেছো। আর তারপরে তব্য প্রত্যয় কখন হচ্ছে? করা উচিত, আমার এটা কর্তব্য, দেখো করা উচিত, করার যোগ্য, আবার এটা বিশেষণও হচ্ছে, খেয়াল করে দেখো কর্তব্য কিন্তু একটা বিশেষণ। তাহলে বুঝতে পারছো যে তব্য প্রত্যয় কখন হবে? করা উচিত, করার যোগ্য, বা সেটা বিশেষণও হবে। আরো এরকম একটা কোনো শব্দ তোমরা নিজেদের যদি মনে হয় তো বলতে পারো, যেমন আহ ধরে নাও, বলি, হ্যাঁ, গন্তব্য, গন্তব্যটা কি হবে বলো তো? ধাতু, গম ধাতু, তো এখানে এখানে তো কিছু বলারই নেই, ধাতু গম ধাতু না, গম যুক্ত তব্য, ঠিক আছে। কি বলছো? হ্যাঁ, এখানে দেখো গম ধাতু একটা তো মানে ছোটবেলা থেকেই পড়েছো না, গম ধাতু, এটা তো এমনিতেই মনে থাকবে, গন্তব্যর ক্ষেত্রে গম ধাতু হবে, এটা তো জাস্ট একটা সহজ উদাহরণ। আর গম ধাতু ছোট থেকে মানে কি বলবো, সেই গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছত গচ্ছত, গচ্ছামি গচ্ছাবো গচ্ছামো, পড়োনি এটা? লট লিট, হ্যাঁ, লট লিট লোট, এই যে ইয়েগুলো পড়েছিলে ক্রিয়ার কালগুলো, তো সেখানে গম ধাতু যখন পড়েছিলে, গমটা তো মনে একটা সহজ বিষয়, এটা আসবে না পরীক্ষা, এত সহজ আর দেবে না,
ঠিক আছে। তবে আমি যেগুলো দেবে সেগুলো কঠিন কঠিন বলি, যে তব্য দিয়ে কি হবে। ধরো দেওয়া আছে, উম, হ্যাঁ তোমাদের যেটা প্রকৃতি প্রত্যয় নির্ণয় শিখেছিলে, প্রকৃতি নির্ণয় শিখেছিলে, সেই অনুযায়ী আমি একটা দিচ্ছি যাতে তোমরা তৈরি করতে পারো। যারা আগের ক্লাস করেছো তাদের ক্ষেত্রে এটা সহজ হবে। বলো, স্রোতব্য। আগে প্রকৃতি নির্ণয় করো তো, তব্য তো আছে, তব্য আমি বাদ দিলাম। আগে প্রকৃতি নির্ণয় করো। স্রো, স্রো, তালব্যস্বয় রফলা আছে না, তাহলে ওকার থাকলে কি হয়? হ্যাঁ, এই তো, হ্যাঁ, এইটা হবে। কেন হবে? না, ও থাকলে আমি তো আগেই বলেছি যে হ্রস্ব হবে না। ও, এটা হ্রস্ব হয়ে গেল, তাহলে স্রোটা শ্রু হয়ে গেল। আর বাকি তো তব্য পড়ে থাকলো, তাহলে তো এখানে তো এই এই ধরনের জিনিসগুলো একদম মানে সহজ হচ্ছে। আরো আমি তোমাদের একটা দিচ্ছি। ধরো, এটাও প্রকৃতি নির্ণয় করে পারবে। ধরো আছে একটা উম, জেতব্য। জেতব্য একটা শব্দ আছে, ঠিক আছে। জেতব্য, এটা কি হবে? ধাতু কি হবে এর বলো তো? একদম সহজ, এটা প্রকৃতি নির্ণয় করো, পারবে। জেতব্য, একার থাকলে কি হয়? বর্গীয় যোশ, মূল হ্যাঁ, জি যুক্ত তব্য। তাহলে একার থাকলে ই হয়, প্রকৃতিতে আমরা এটা জানি, ঠিক আছে। আরেকটা একদম ইয়ে বলছি, জানাশোনা বলছি। বক্তব্য, বক্তব্য, এটা একটু ভেবে করো, কেননা এখানে আহ, একটু ভাবতে হবে। এখানে পরিবর্তন আছে, পরবর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটে। মূল স্বরের পরিবর্তন ঘটবে না, প্রথম যেটা সেই ব্যঞ্জন পরিবর্তন ঘটবে না, পরবর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটবে। এখানে বক্তব্যতে ব আছে, তারপরে তোমার ক আছে, তারপর না হয় তব্য আমি বলে দিলাম। তো ওইভাবে দেখো না, এখানে প্রকৃতি নির্ণয় করো, ঠিক আছে। ব প্লাস ক প্লাস তব্যই যদি ধরে নিই আমি এরপরে, তাহলে বক্তব্য। আচ্ছা, ব এর ক্ষেত্রে ব পরিবর্তিত থাকবে মূলধ্বনি, ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত যে চ হবে, হ্যাঁ ক চ হয়ে যায় বলেছিলাম না আগে, ক থাকলে তোমার চ হয়ে যায়। তারপরে আসছে তোমার তব্য। আর তোমার গ থাকলে কি হয়? দ্বিতীয়তে, দ্বিতীয় তৃতীয় বা পরবর্তীতে বর্গীয় জ হয়। তাহলে দেখো, প্রকৃতি নির্ণয় করতে যদি শিখে যাও, তাহলে এটা এটা তো পরবর্তীতে নিয়ম আমি বলে দিলাম, যে দেখো এইগুলো কি আছে, এগুলো সব বিশেষণ, খেয়াল করে দেখো, সব বিশেষণ। আর এগুলোর মধ্যে একটা কি আছে না, করার যোগ্য, করা উচিত, কথাটি শ্রোতব্য, মানে শোনার যোগ্য, শ্রোতব্য, বুঝতে পারছো? গন্তব্য যেটা, ঠিক আছে, কর্তব্য যেটা, মানে একটা কাজ, আমার কর্তব্য, দায়িত্ব। তাহলে এই করা উচিত, করার যোগ্য, প্লাস বিশেষণও হবে কথা, এই কথাগুলো সব বিশেষণ, খেয়াল করে দেখো, বিশেষণ। তাহলে তব্য প্রত্যয়ে কি কি আছে এই বিষয়গুলো মনে রাখবে। আমি আরো দিচ্ছি তোমাদের, দেখো নিজেরাই করতে পারবে। এটা তো একদম সহজ হচ্ছে এটা। মন্তব্য, মন্তব্যটা কি হবে? এটা তো ভাঙাভাঙির কিছুই নেই, সন্ধির মতো হয়ে যাবে এটা না। এটা হ্যাঁ, মনযুক্ত তব্য, হ্যাঁ, এটা এরকম আসছে। হ্যাঁ, এগুলো ধাতু, আমি রুট দিচ্ছি না কেন, এখানে অসুবিধা আছে ওয়ার্ডের রুট দিতে, ওই যে বললাম না যে আমাকে উম, না, সব যেগুলো তোমার ধাতু হবে সবগুলো রুট হবে, সে হসন্ত হোক আর না হোক, ওই হ্যাঁ, জি যুক্ত তব্য, এটা রুট হবে তো। দেখো, নাম বা শব্দ হলে রুট হবে না, ধাতু হলেই রুট হবে, বুঝতে পারছো? এগুলো তো আমি তো ধাতু আলোচনা করছি, এগুলো তো সব ধাতু, এগুলো একটাও কিন্তু নাম নয়, নাম বা শব্দ নয়, এগুলো ধাতু বা ক্রিয়া, ঠিক আছে, এগুলো সব রুট হবে। হ্যাঁ, ওই রুট দেখার বিষয়টাও আছে, এখানে আমি দেখাতে পারছি না ওইভাবে, কারণ এখানে বুঝতেই পারছো এখনো আছে, রুট নেই, কি এখানে ওয়ার্ডে যেতে হবে, বারবার কপি পেস্ট করতে হবে, সিঙ্গেল কোনো একটা যে কিছু প্রেস করে আনবো সেটা সুবিধা নেই, বা ওটা ক্রিয়েট করতে হবে, ওয়ার্ডে একটু অসুবিধা হয় এগুলো করতে। হুম, দেখো, একটা আহ,
অব, অব মনে আছে তো? এটুকু মনে রাখো, দেখো পারবে। ভবিতব্য, অব, অবটা মনে রাখো। তাহলে এটা কি হবে বলো? অব, এখানে দেখো আছে ভ প্লাস অব আছে না, ও বি, অব, অব আছে তারপর ই আছে দেখো, ভয়ের সঙ্গে দেখো অ আছে তারপরে ব আছে তারপরে ই আছে। তাহলে অব থাকলে কি হয়? গুণ বৃদ্ধি সম্প্রসারণের ছকটা ভাবো। অব, অব থাকলে, হ্যাঁ অব থাকলে হ্রস্বও বা দীর্ঘও হয় না। তার আগে মূল স্বরে যাও, গুণের আছে অব, তাহলে মূল স্বরে সেটা হ্রস্বও বা দীর্ঘও হবে। খেয়াল করে দেখো, হ্রস্বও থাকলে ও, আর দীর্ঘও থাকলে অব, তাহলে এটা ভু হবে। ঠিক আছে, ভয়ে দীর্ঘ হবে, ভু, তারপরে তব্য হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ভবিতব্য হবে। আর আর যদি বলি, হ্যাঁ একটা অর দিয়ে বলছি, ঠিক আছে, অর দিয়ে, কেন, যেটা মনে রাখার বিষয় সেটাকে কি বলি? মনে রাখার বিষয় মানে যেটাকে মনে রাখা আমাদের জরুরি। স্মর্তব্য, না, স্মৃতি থেকে স্মর্তব্য, স্মরণ। তো স্মর্তব্য, এটা কি ধাতু হবে? দন্তস্বয়ময়ে রি হবে না? হ্যাঁ, এখানে রিটা এবারে পাওয়া যাবে কি না পাওয়া যাবে, হ্যাঁ স্মৃতি লিখলে পাওয়া যাবে। এগুলো প্রচুর সমস্যা হয়, এই যে এটা প্লাস তব্য হবে। কেন হলো? কেননা এখানে স্ময়ের সঙ্গে অর যোগ আছে দেখো, ভাঙতে হবে। যারা প্রথমের ক্লাস করোনি তাদের অসুবিধা হবে, প্রকৃতি নির্ণয় শিখিয়েছিলাম। ঠিক আছে, এখানে দন্তস্ব আছে, উম, ম তো আছেই, ঠিক আছে, তার সঙ্গে দেখো একটা অর আসছে, অর, ঠিক আছে, অর উচ্চারণ আসছে একটা, ঠিক আছে, অর, তারপরে না হয় তব্য আসছে, স্মর তব্য, স্মর, অর আসছে না, তাহলে স্ম তো ঠিক আছে, তার সঙ্গে অর যদি থাকে, অর মানে রি, ছকটা দেখলে দেখতে পাবে অর মানে হচ্ছে রি, তাহলে স্ময়ের সঙ্গে রি যোগ হয়ে গেল, শ্রী হয়ে গেল। আর তারপরে তব্য তো একটা তো প্রত্যয় আছে, তাহলে স্বরতব্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অর আর হ্যাঁ ওখানে দেখবে, তোমাকে ওটা নিজের একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে, ভুল হবে না, তবে দেখবে ওগুলো ভুল হবে না। আর তুমি কমন যেগুলো পাবে না, এইগুলো যেগুলো আমি প্র্যাকটিস দিচ্ছি না, আমি তোমাদের তব্য দিয়ে কমসে কম ধরো 20টা দিলাম, এখন উদাহরণে 5-6টা দেখাচ্ছি, আরো 15টা দেবো। যদি তব্য দিয়ে আসে তো ওখান থেকেই আসবে। তাহলে বুঝতে পারছো, তব্য দিয়ে ওগুলোকে হয় মুখস্থ করে নাও, নয় নিয়ম অনুসারে পড়ো। নিয়ম অনুসারে পড়লে কি হয়, ভুলটা কম হবে। এই যে শর্তব্যতে শ্রী কেন হলো, এখানে অনেক কিছু থাকবে, এখানে রফলা দীর্ঘিও দেওয়া থাকবে, তোমাকে ভাবতে হবে যে রিটা কেন দেবো এখানে আমি, তো রিটা কেন দেবো, প্রকৃতি নির্ণয়টা শিখেছো, অর থাকলে রি হয়, তাহলে এখানে ভুল হবে না এগুলো। ঠিক আছে, আর ওই আন্দাজে যেটা ইউটিউবে বিভিন্ন ইয়েতে দেখবে না, ভিডিও শর্টকাট পদ্ধতি, ওখানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর তুমি যদি আহ, যেটা নিয়ম অনুসারে পড়বে সেটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে আরো যদি বলি এরকম কিছু, উম, হ্যাঁ, আর ধাতু, কিছু কিছু ধাতু আমরা জানি যেগুলো এমনিতে আন্দাজ করতে পারি, যেমন গম ধাতু, পট ধাতু, ঠিক আছে, আম, দৃশ ধাতু, এগুলো তো আমরা জানি না, এগুলো তো ধাতু, ছোটবেলায় পড়েছো 7-এ, সেই তোমার ধাতু রূপ শব্দ রূপ পড়েছো না? তো এগুলো কিছু কিছু জানি আমরা, বচ, দৃশ, পট, ভূ, এই ধাতুগুলো আমাদের জানা আছে। ধরো আমি আহ, দিলাম দ্রষ্টব্য, দ্রষ্টব্য এটাও কিন্তু তব্য প্রত্যয় হবে। দ্রষ্টব্য কি হতে পারে বলো তো, কি ধাতু হবে? এটা তো আন্দাজেই করতে পারবে। স্ক্রিনে তো শো করছে। হুম, এটা দৃশ ধাতু হবে, ঠিক আছে,
এটা দৃশ ধাতু হবে। দৃশযুক্ত তব্য হয়ে যাবে না, দ্রষ্টব্য। সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, আহ, একটু আগেই বললাম, দেখি কে ধরতে পারে এটা। আহ, ধরে নাও, ইয়ে করলাম, এটা হচ্ছে পঠিতব্য। পঠিতব্য, এটা কি ধাতু হবে বলো তো? এটা আন্দাজেই করতে পারবে। হ্যাঁ, পট ধাতু হবে না, এখানে হবে পট ধাতু। এক মিনিট, এখানে আসছে তোমার পট ধাতু, আর তারপরে আর কিছু হবে কি, ক্ষয়ে হসন্ত হবে, ঠিক আছে? পট যুক্ত তব্য, পঠিতব্য। আরো অনেকগুলো আছে, আমি তোমাদের এগুলো ইয়ে করে দেবো, মানে নোটসে দিয়ে দেবো। 20-25টা মতো করলেই সেগুলোর মধ্য থেকে কমন পেয়ে যাবে, তব্য দিয়ে যদি আসে তো। ঠিক আছে, তাহলে তব্যতে সবসময় মনে রাখবে তব্য, ভবিতব্য, কর্তব্য, শর্তব্য, দ্রষ্টব্য, ঠিক আছে, পঠিতব্য, শ্রোতব্য, গন্তব্য, মন্তব্য, তারপরে আসছে তোমার ধর্তব্য, এই যে দাতব্য, সব দেখো তব্য যেগুলো আসছে সবগুলোই মনে রাখতে হবে যে বিশেষণ হয়, করা উচিত বোঝায়, করার যোগ্য বোঝায়। ঠিক আছে, এর সঙ্গে আছে দেখো অনিয়ম। বুঝলি, 8টা হয়ে গেল। এখন আসলে কি হয়, ক্লাসগুলো করাতে করাতে না, মানে আগে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করিয়েছি, এখন মনে হয় যে এই ক্লাসটা শুরু করলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। দেখো ক্লাসটা 6টায় শুরু করেছি, 6:30টায় শুরু করেছি, 1.5 ঘন্টা হয়ে গেল, মনে হচ্ছে 10 মিনিট ক্লাস করালাম। জানি না কি হয়, 1 ঘন্টা ক্লাসে তো আরো কম মনে হয়। আজকে 8টা একটা ক্লাস রেখেছি। আহ, তোমাদের ক্লাসটা বাড়াতে হবে, চেষ্টা করতে হবে 3 দিন করার। এরপরে কি বারে আছে যেন ক্লাস? শুক্রবারে। তোমাদের ক্লাস বাড়ালে আমারও প্র্যাকটিসটা একটু বেশি হবে। আমার প্র্যাকটিস হয় তোমাদের ক্লাস করালে। হ্যাঁ, টেক্সটগুলো পড়ো। আসলে ব্যাপার হচ্ছে দেখো, এটা সিলেবাস বড় বা পড়ানো হয়নি এটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তোমাদের এই ভাবনাটা এসেছে যে 3 মাস আছে, চাকরির পরীক্ষা চলে এসেছে সামনে, 3 মাস আছে, এইটা সমস্যা। আর 3 মাসে দেখো, 3 মাসে সিলেবাস তো শেষ হবে না, তবে প্রতিটা ছোঁয়া যাবে, ঠিক আছে? আমি যেভাবে আলোচনা করছি এভাবে হবে না আমিও জানি। আমি জাস্ট এখানে যে প্রত্যয়গুলো আছে না, এগুলো তোমাদের একটা তো ভালো করে বোঝানোর চেষ্টা করলাম যে করা উচিত, করার যোগ্য, বিশেষণ, এটা গুরুত্ব দেবে। এরপরে দু একটা এইভাবে বোঝাবো, বাকিগুলো তোমাদের নোটস দিয়ে দেবো, ঠিক আছে? ওগুলো পড়ে নেবে আর একটু বুঝে নেবে। তারপরে এইভাবে এক একটা টপিককে একদিন করে আলোচনা করলেই তাও সময় কম হবে। একদিনে যদি আমি কারক আলোচনা করি একদিকে এগুলো একদিনে নয়। যে কোনো কোচিং সেন্টার তুমি যাও না, সমাজ তোমাকে 10 দিন পড়াবে অন্তত, সমাজ 10টা ক্লাস, একটা ক্লাসে হবে না। অন্তত 10টা ক্লাসে সমাস, 10টা ক্লাসে প্রত্যয়, এগুলো সারা বছরের সিলেবাস না। এবারে যদি পরীক্ষা হট হুট করে চলে আসে আমাদের সামনে, তো তাতে মনে হয়েছিল যে ওই নভেম্বর দিকে পরীক্ষা হবে, কিন্তু এসএসসিটা দেখো কোথায় পরীক্ষা হবে, আমার মনে হচ্ছে জাস্ট দুর্গা পূজার পরেই পরীক্ষা হতে পারে। তো তাহলে আর কটা মাস আছে? 3টে মাস মতো সময়, তার মধ্যে এগুলো শেষ করতে হবে। আমি তোমাদের কিছু মানে এখন আর কি জানো, এখন শর্টকাট টেকনিকগুলো বেশি বেশি ইউজ করতে হবে। ওই যে বললাম ওটা শেখার পদ্ধতি নয়, তবুও শর্টকাট টেকনিক ইউজ করতে হবে। চেষ্টা করছি আমি, দেখি তোমাদের যদি ক্লাস বাড়াতে পারি তাতে সুবিধা হবে। আর ব্যাকরণটা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করব। কারক আছে, সমাস আছে, আর এই প্রত্যয় আছে, এইগুলোই বেশি আসে। ঠিক আছে, কারক, সমাস, প্রত্যয়, মনে রাখবে এই 3টে জিনিস বেশি বেশি আসে কিন্তু। তো এই 3টে ব্যাকরণে করবে, আর তারপরে সাহিত্যের ইতিহাস আমি টপিক দেব, বললাম একটা করে টপিক দেব তোমাদের। আর দেখো পড়ার সময় কম আর নোটস প্রচুর, এরকম করে নাও না। এখন কোথাও থেকে প্রচুর বই কিনলে, প্রচুর নোট কিনলে, তা তোমার উল্টো কাজ হবে, প্রচুর নিয়ে মাথা খারাপ হয়ে যাবে। একদিক থেকে চলো আর ধাপে ধাপে শেষ করার চেষ্টা করো, সে তুমি বাড়িতেই পড়ো যাই করো।
চেষ্টা করো যে একটা একটা ধাপে ধাপে আমি শেষ করব, তাহলে পারবে। আর এদিক থেকে ওদিক থেকে প্রচুর নোটস কিনে নিয়ে ওই জমা হবে কিন্তু, যতক্ষণ না পড়বে পুঁথিতে থেকে যাবে। তোমার শেখার ইচ্ছা বা মানে সেইভাবে পড়ার ইচ্ছা থাকলে, এখন প্রচুর কোচিং সেন্টার প্রচুর অ্যাড দেবে, এখন ইউটিউবে ফেসবুকে প্রচুর অ্যাড দেখবে। 1500 টাকায় বিক্রি করছে, 1000 টাকায় বিক্রি করছে, ওইদিকে না ছুটে নিজের মনটাকে এক জায়গায় করো আর এগুলো শেখার চেষ্টা করো। ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর বইটা যদি তুমি গিলে ফেলতে পারো তাহলে তোমার কোনো নোটসের দরকার নেই ব্যাকরণের। আর সাহিত্যের ইতিহাস বল, সাহিত্যের ইতিহাসটা তোমাকে মেন বইগুলো যদি থেকে পড়ো পড়ো তাহলে তোমার কোনো দরকার নেই। তো যাই হোক, সেইভাবে আলোচনা করতে হবে। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক। আমি তোমাদের প্রত্যয়ের নোটস দিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে এই কৃত প্রত্যয়েরটা রেডি করে টাইপিং করে তোমাদের দিয়ে দিই। আসলে আমি কোনো জায়গা থেকে একবারই হুবহু কপি করে নোট দেব না। চেষ্টা করব বামন দেব যেখানে আছে, মানে উম, তারটা কভার হয়ে যাবে, প্লাস চারদিক থেকে কোনো দিক থেকে যেন বাকি না থাকে সেইভাবে নোটটা করছি, তার জন্য টাইপিং এ একটু সমস্যা হচ্ছে। চেষ্টা করছি আমি তোমাদের এই প্রত্যয়ের নোটটা দিয়ে দেওয়ার। আর তারপর কি পড়াবো সেটা জানিয়ে দেবো। আর যদি ক্লাস বাড়াতে পারি সেটাও দেখছি ভেবে। আচ্ছা, আর